গাড়ি থেকে নেমে হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া। অধিকাংশ আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা, উস্কানি শেখ হাসিনার। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষ জানাবো, ক্যাপিটাল সিরাজ ভবনের বেসমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর, বলছে ফায়ার সার্ভিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাড়ি থেকে নেমে হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া। রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে হেঁটে ভাষায় ঢুকলেন তিনি। এ সময় দুই পুত্রবধূকে তাকে ধরে রাখতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় স্লোগান দিচ্ছিলেন। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে 4 মাস পর মঙ্গলবার 10টা 40 মিনিটে দেশে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা 11টা 20 মিনিটে খালেদা জিয়া গাড়ি বহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। জনসমাগমের উপচে পড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়ি বহর এগিয়ে চলে ধীর গতিতে। দুপুর 1টা 25 মিনিটে গাড়ি বহর পৌঁছে যায় ফিরোজায়। খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় এসেছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও। তার মধ্যে 17 বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান। তার ফেরাকে বিশেষভাবে উদযাপন করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে ফিরোজার পথ জুড়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। তাদের কারো হাতে শোভা পেয়েছে ফুল, কেউ আবার এসেছেন ব্যানার প্লাকার্ড নিয়ে, কেউ বা খালেদা জিয়ার ছবি সংবলিত টি-শার্ট পরে আছেন। এ সময় সাবেক এই প্রধানমন্ত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাশাপাশি তারেকের স্ত্রী জোবাইদা রহমানের নামে স্লোগান দিতে গেছে। কারো কারো ব্যানারেও খালেদা তারেকের পাশাপাশি জোবাইদা রহমানের ছবি স্থান পেয়েছে। অধিকাংশ আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা, উস্কানি শেখ হাসিনার। আওয়ামী লীগের নেতার দেশের ভেতর বাইরে বেশ সক্রিয়, চালাচ্ছেন নানা অপতৎপরতা। হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠকও করছেন তারা। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা, পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রক্রিয়ার স্বাভাবিক গতি ব্যাহত করা। এক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের আরও অভিমত, নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী নেতাকর্মীদের হাতে থাকা 5,500 অস্ত্র। ফ্যাসিবাদ সরকারের 15 বছরেই ইস্যু করা এসব অস্ত্র অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি, ফলে এগুলো ইতোমধ্যে অবৈধ হয়েছে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া 1,375 অস্ত্র এবং 2,57,849 রাউন্ড গোলা বারুদ এখনো উদ্ধার হয়নি। এর বড় অংশই চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হাতে, এমনটি মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, আওয়ামী লীগের পলাতক গডফাদাররা অনেকদিন ধরেই দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। তাদের অপতৎপরতা থেমে নেই, অব্যাহতভাবেই তারা দেশের পরিস্থিতি অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত। গোপন বৈঠকের পাশাপাশি তারা অনলাইনে বেশি তৎপর। দেশের বাইরে থেকে পলাতক নেতারা নির্দেশ দিচ্ছেন অনলাইনে তাদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগ খুব একটা হচ্ছে না। আগামী দিনগুলোতে এই অ্যাক্টকে অধিকতর কার্যকর করার প্রক্রিয়া চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে এক প্রয়োগ শুরু হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন, গত 17 থেকে 18 বছরে আওয়ামী লীগ অনেক টাকা লুটপাট করেছে। তাদের পক্ষে ওই টাকা ব্যয় করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার না, কিন্তু সরকারকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা সরকারের ব্যাপার। এগুলো নিয়ন্ত্রণ না করে পলাতক নেতাদের উপর দোষ চাপিয়ে দায় এড়ানো যাবে না। এক প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো নিশ্চয়ই ভালো মানুষের হাতে পড়েনি, দুষ্কৃতকারী এবং সন্ত্রাসীদের হাতেই পড়েছে। সুতরাং দেশে অন্যায় অপরাধ তো হবেই। আমি মনে করি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না। এই কারণে নানা আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চক্রান্ত শুরু করে পরাজিত রাজনৈতিক শক্তি। নানা ইস্যুতে গড়ে তোলা হয় একের পর এক আন্দোলন। এসব আন্দোলনের বেশিরভাগ ক্ষেত্রেই নেপথ্যে ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
কোনো কোনো ক্ষেত্রে শেখ হাসিনা টেলিফোন বা গ্রুপ কলে উস্কে দিয়েছেন এসব আন্দোলন। শেখ হাসিনার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় ভেস্তে যায় আওয়ামী লীগের প্রাথমিক লক্ষ্য। এরপর শুরু হয় নতুন ষড়যন্ত্র, শক্তি বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয় দলের শীর্ষ পর্যায় থেকে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে তারা। 20 এপ্রিল খুলনা ও শরীয়তপুর তারা বড় মিছিল করে। এছাড়া মিছিল করেছে বরিশাল, যশোর, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজধানীর মিরপুর, বাড্ডা, মোহাম্মদপুর, উত্তরা, পল্লবী, যাত্রাবাড়ী, মহাখালী এবং লালবাগ সহ বিভিন্ন স্থানে। শক্তি জানান দিতে রোববার গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করা হয়। এর আগে 8 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায় সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের ক্যাডাররা। এতে এক ছাত্র গুলিবিদ্ধ হন। এছাড়া ভারতে অবস্থান করে সম্প্রতি গাইবান্ধা আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা বলেছেন, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। এটি যে শেখ হাসিনার বক্তব্য তা ফরেনসিক বিশ্লেষণে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার এ ধরনের বক্তব্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে বলে অনেকেই মনে করছেন। এর আগে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতার সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথন এবং তার বক্তৃতা ভাইরাল হয়েছে। আর একটি ভার্চুয়াল বক্তব্যের পর ধানমন্ত্রী 32 নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী নেতাদের বাড়িঘর, অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সাবেক আইজিপি আব্দুল কাইম বলেন, যারা অস্ত্র জমা না দিয়ে সরকারের নির্দেশ অমান্য করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই অস্ত্রগুলোর বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। লাইসেন্সগুলো বাতিল হওয়া দরকার। ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে। যারা অস্ত্র জমা দেয়নি তাদের মধ্যে অনেক দুষ্কৃতকারী থাকতে পারে। ওই দুষ্কৃতকারীরা যে কোনো সময় নাশকতা ঘটাতে পারে। তারা কোথায় আছে তা জানা দরকার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে আরো জোরালো অভিযান চালাতে হবে। এক্ষেত্রে জনসাধারণ সহ সবাইকে এগিয়ে আসতে হবে, না হলে সুযোগ সন্ধানী মহল ফায়দা হাসিলের চেষ্টা করবেন। একটি বিশেষ গোয়েন্দা সংস্থা উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগের পলাতক গডফাদাররা বড় ধরনের নাশকতার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তারা পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠক করছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা পলাতক থাকলেও দেশের ভেতরে অবস্থান করছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এদের মাধ্যমেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে। আওয়ামী লীগের যেসব নেতার হাতে অবৈধ অস্ত্র আছে তাদের চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত নেতারা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না, তবে অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র তাদের হাতে গেছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, যারা অস্ত্র জমা দেননি তারা এখন অবৈধ অস্ত্রধারী, তাই তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা উচিত। পাশাপাশি দুটি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা উচিত। তিনি বলেন, পরাজিত রাজনৈতিক শক্তির সামনের দিনগুলোতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতেই পারে। সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে, অপশক্তিকে আইনের আওতায় আনতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে সারা দেশে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল 19,594টি। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এসব অস্ত্র জমা দেওয়ার জন্য 3রা সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়ে 14,083টি অস্ত্র। এখনো জমা হয়নি 5,511টি অস্ত্র। জমা না নেওয়া বেশিরভাগ অস্ত্রের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং এমপি মন্ত্রীদের হাতে লাইসেন্স করা। এসব অস্ত্র ইতিমধ্যে অবৈধ হয়ে গেছে। অপরদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ঢাকা সহ সারা দেশে থানা, ফাঁড়ি, বক্স সহ বিভিন্ন ইউনিট থেকে লুট হওয়া 1,375টি অস্ত্র এবং 2,57,849টি গোলা বারুদ এখানে উদ্ধার হয়নি। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা। বিয়ের আশ্বাসে ধর্ষণ সহ মারধর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 1 এর আদালতে এই মামলা করেন এক নারী। মামলায় হিরো আলম সহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের জন্য আদেশ দেন। বগুড়ার এরুলিয়া পশ্চিমপাড়া মৃত আহমদ আলীর ছেলে হিরো আলম ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তার মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন মালেক ও তার স্ত্রী জেরিন এবং আহসান হাবিবা সেলিম।
বাদীর অভিযোগ, তাকে অভিনয়ের সুযোগ দেওয়ার আশ্বাস দেন হিরো আলম। এরপর তিনি বিয়ের আশ্বাসে তাকে ধর্ষণ করেন। মৌলভীতে ডেকে তাকে বিয়ে করে হিরো আলম বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে সংসার করতে থাকেন। এরই মধ্যে হিরো আলম 15 লাখ টাকা ধার নেন। পরে হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে গত 18 এপ্রিল তাকে বগুড়ার বাড়িতে নিয়ে আসেন এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন, কিন্তু তিনি সন্তান নষ্ট করতে রাজি না হলে অন্য আসামিরা গত 21 এপ্রিল তাকে মারধর করে রক্তাক্ত করেন। ওই দিন তাকে বগুড়া শহরে একটি ক্লিনিকে ভর্তি করা হলে গর্ভের সন্তান নষ্ট হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 26 এপ্রিল পর্যন্ত তিনি চিকিৎসা নেন মর্মে অভিযোগে বলা হয়। হিরো আলম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই নারীকে চিনি না, আমাকে ফাঁসাতে মিথ্যা মামলা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে